সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটি দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে কিভাবে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে লং সময়ের জন্য লাভবান হইতে পারি। আজকে আপনি কোনো চাকরি করতেছি, ব্যবসা করতেছি, শরীরে শক্তি আছে, অফিসে যাচ্ছি, কাজ করতেছি, আজ থেকে 15, 20, 30, 50 বছর পরে নাও থাকতে পারে। তো এখন থেকে যদি আপনি ধীরে ধীরে কি করেন, আপনার ব্যাকআপ প্ল্যান তৈরি করেন, যারা আপনার সারা জীবনের জন্য কাজ করবে, যখন আপনি বাসায় বসে থাকবেন তখনও যাতে আপনাকে কাজ করে টাকা দেয়, এর একটা মাধ্যম হচ্ছে আমাদের বাংলাদেশে অথবা বিশ্বের শেয়ার বাজার। শেয়ার বাজারে যেটা হয়, ওই দেশের ভালো টপ কোয়ালিটির কোম্পানিগুলা ওই বাজারে তার মালিকানার কিছু অংশ বিক্রি করে সাধারণ মানুষরা সেখানে ক্রয় বিক্রয় করতে পারে, মালিকানা অর্জন কিন্তু করতে পারে। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা সমস্যা হচ্ছে যে আমরা শেয়ার বাজারে ট্রেডিং করার চেষ্টা করি, শেয়ার বাজারে 6 মাসে 1 বছরে টাকা 3 গুণ 4 গুণ করার চেষ্টা করি। ওই জন্য শেয়ার বাজার যদি নিম্নমুখী থাকে তখন আমরা মিছিল মিটিং করি। কিন্তু এখন যেমন ধরেন যে ব্যাংকিং সেক্টরের প্রতিটা শেয়ার মোটামুটি 30%, 40% লাভে আছে, এখন কিন্তু আপনি মিছিল মিটিং দেখবেন না, সবাই কিন্তু এখন ধুমসে তার প্যাকেটে টাকা ঢুকাচ্ছে। তার মানে আপনাকে আমাকে এই যে পত্রিকাগুলো, নিউজগুলো শেয়ার বাজার একটু নিম্নমুখী হইলেই যে ভয়টা দেখায়, এই ভয়টা আসলে দেখিয়ে সারা বাংলাদেশের এই যে আমাদের 18 কোটি মানুষের মধ্যে শেয়ার বাজারে মাত্র 16 লাখ বিও অ্যাকাউন্ট আছে, চিন্তাটা তাহলে করেন। তাহলে শেয়ার বাজারে আসলে ইনভেস্ট করাটা প্রতিটা নাগরিকের দায়িত্ব। আপনার আমার কাছ থেকে বড় বড় ভালো কোম্পানিগুলা প্রতিদিন তাদের পণ্য ক্রয় সেবা নিয়ে ইনকাম করতেছে, সেই ইনকামের কিন্তু আপনি কোনো অংশীদারি হচ্ছেন না। যেমন আপনি মোবাইলে কথা বলতেছেন, রবি অথবা গ্রামীণ ফোন ব্যবহার করতেছেন, তারা আপনার থেকে টাকা কামাচ্ছে। আপনি ওষুধ খাচ্ছেন, ইবনে সিনা বলেন, রেনেটা বলেন, স্কয়ার বলেন, বেক্সিমকো বলেন, তারা রেভিনিউ কামাচ্ছে। আপনি ঘর দিচ্ছেন, সিমেন্ট ক্রয় করতেছেন, এই সবগুলো কোম্পানি কিন্তু শেয়ার বাজারে আছে। তাহলে মানুষের কথা না জেনে, মানুষের কথায় কান না দিয়ে আপনি আজকের ভিডিওটা ভালো করে দেখে কিভাবে একটা ভালো কোয়ালিটির শেয়ার যাচাই করা যায়, যাচাই করে ধীরে ধীরে ওইটাতে যদি আপনি শেয়ার সংখ্যা বাড়াইতে পারেন, তাহলে আপনার সারা জীবন, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে যারা আছে এরাও এটা বংশ পরম্পরায় ভোগ করতে কিন্তু পারবে। মানে আপনার একবার টাকার গাছ লাগায় গেলেন, সারা জীবন সেটা আপনাকে টাকা দিবে। তবে একটা কন্ডিশন, ব্যবসা ভালো চলতে হবে, ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে হবে, টুটকা ফাটকা কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না। তো বলবেন যে ভাই আমরা তো শেয়ার বাজার সম্পর্কে জানি না, তাইলে ভালো কোম্পানি কিভাবে সিলেক্ট করব? তো ভালো কোম্পানি সিলেক্ট করার জন্য অসংখ্য ওয়েবসাইট আছে, পেইড ওয়েবসাইট আছে, সেগুলো থেকে আপনি দেখতে পারেন। আজকে আপনাদের সামনে আমরা মূলত একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যে ওয়েবসাইটটা মোটামুটি আপনার 1 মাসের জন্য পেইড ভার্সনটা ফ্রি। আপনি চাইলে সেখান থেকে কি করতে পারেন, এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা লগ ইন করে আপনি এই ওয়েবসাইটে যেতে পারেন। তো ওয়েবসাইটটাতে যাওয়ার জন্য আপনি কিভাবে যাবেন? তো আপনার মোবাইলের মাধ্যমেও যেতে পারেন, অথবা আপনি গুগলে গেলেন। গুগলে যাওয়ার পর যদি আপনি সেখানে এই শব্দটা লেখেন, fiscal.ai, FISCAL.ai, এইটা লিখলে আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। তো যেমন ধরেন যে আমি এটা এখনো পেইড নেই, এখানে আমার আর 6 দিন বাকি আছে। তো এইটার মধ্যে আমি কি করতে পারবো, এখান থেকে স্ক্যান করতে পারবো ভালো কোম্পানি। কিভাবে? নাম ভালো বলে ভালো হবে এমনটা না। তো এখানে আমরা স্ক্যানারে গেলাম, যাওয়ার পর দেখেন এইটা সারা বিশ্বের যত কোম্পানি আছে সব কোম্পানি এখানে কিন্তু আমরা পাবো। তো এখানে আমরা বাংলাদেশটা ধরে রাখলাম, আর এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ ধরে রাখলাম। এখন আমাদেরকে এখানে কিছু ইন্ডিকেটর দিতে হবে যার মাধ্যমে আমরা ভালো কোম্পানি সিলেক্ট করতে পারবো। তাহলে ভালো কোম্পানি সিলেক্ট করার 1 নম্বর কন্ডিশন যেটা আপনি মনে রাখবেন সেটা হচ্ছে যে ROE, মানে রিটার্ন অন ইকুইটি। সহজ কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আপনাকে যদি আমি 1 লক্ষ টাকা দেই, তাহলে আপনি 1 লক্ষ টাকা আমাকে প্রকৃত অর্থে কত টাকা ইনকাম করে দিতে পারতেছেন। তো আমাদের বাংলাদেশে আমরা জানি সঞ্চয়পত্র, প্রবাসী বন্ড যাই কিছু আছে, অন এভারেজে 12% সুদ বা মুনাফা আমরা পাই। তার মানে আমরা যে কোম্পানিগুলা ব্যবসা করতেছে, গ্রামীণ ফোন, স্কয়ার অথবা আরো যেই সমস্ত ভালো ভালো কোম্পানি আছে, আমরা দেখবো যে এদের নামের সাথে এরা কি আসলে টাকা পয়সা ইনকাম করতেছে কিনা। মানে 1 লক্ষ টাকায় বছরে তারা কত টাকা ইনকাম করতে পারতেছে। তো আমরা ধরে নিব যে
টাকা তো ধরেন যে 100 টাকায় 12 টাকা তো সরকারই দিচ্ছে, সঞ্চয়পত্র দিচ্ছে, তো এদের কাছ থেকে আমরা অ্যাটলিস্ট 15 টাকা আশা করি। তাহলে এখানে আমরা আর ও ই লিখবো। তাহলে আপনি কি করবেন এখানে আর ও ই, আর ওই লিখার পর এখানে আপনি কি করবেন, এখানে দেখেন যে আপনার কি আছে, 10 বছরের গড় আছে, 3 বছরের আছে, 5 বছরের আছে। যেহেতু আমরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করব, আমরা 10 বছরের গড়ে নিব, যে গত 10 বছরে প্রতি বছরে অ্যাটলিস্ট সে কি 15% করে ইনকাম করতে পারছে কিনা। তাহলে 1 নম্বর কন্ডিশন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে আর ওই, আমরা এখান থেকে আর ওইটা নিব। আর ওই এই যে আমরা কি করলাম, এখানে আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, জাস্ট 1 সেকেন্ড, এখানে আমরা আবার দিচ্ছি আর ও ই, দেওয়ার পর এই যে আর ও ই 10 ইয়ার্স অ্যাভারেজ, তো এটা আমরা ক্লিক করলাম। এখানে আপনি লিখে দিবেন শুধু 15, ম্যাক্সিমামটা লেখার দরকার নেই, মিনিমাম 15%। এই মিনিমাম 15% যদি আপনি দিয়ে সার্চ দেন তাইলে দেখবেন যে আপনার এখানে কিছু কোম্পানি চলে আসবে। তো এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, বেশি কিন্তু না, জাস্ট একটা আমরা দেখাইলাম। এখন একটা দিয়ে তো আর হবে না, এইটার পাশাপাশি এখন আমরা দেখব নর্মালি ধরেন যে আপনি যদি ভালো টাকা পয়সা ইনকাম করতে পারেন, তাইলে আপনাকে যদি ব্যাংক থেকে কিছু লোন নেওয়া হয়, আপনার কাছে 1 লাখ টাকার মূলধন আছে, আমি যদি আরো 1 লাখ টাকা মূলধন দিই, 2 লাখ টাকা দিয়ে আপনি কেমন ব্যবসা করতে পারবেন। তো এইটার জন্য আমরা বলি যে আপনাকে কি করতে হবে, আর ও সিই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, মানে আপনার নিজের টাকা, এবং যেটা হচ্ছে যে আপনি লোন যেগুলা নিচ্ছেন এইগুলা দিয়ে কত পার্সেন্ট ইনকাম করতে পারতেছেন, এইটাও আমরা নিব যে 10 বছরের। তো এইখানেও আমরা 10 বছরের আরও সিই নিচ্ছি যে 15%, যে নিজের টাকা হোক আর পরের টাকা হোক, ভাই আপনি 15% তো আমার ইনকাম করে দিবেন। তো এখানে যখন আমরা তল্লাশি দিব, যে দেখেন মোটামুটি 9টার মতো কোম্পানি কিন্তু আমরা পাচ্ছি মাত্র, এই যে প্রায় যদি হিসাব করি আমাদের 387টা অ্যাক্টিভ কোম্পানি আছে, তার মধ্যে দেখেন আমাদের মাত্র 9টা কোম্পানি আসলো। এরপরে ভালো যাচাই করার জন্য আমরা যে জিনিসটা দেখব, ধরেন যে আপনি এই বছরে 1 লাখ টাকা বিক্রি করলেন, তো আগামী বছরে আপনার ব্যবসাটা তো আপনি অবশ্যই একটু বাড়াবেন, 1,10,000 টাকা বিক্রি করবেন, 20,000 বিক্রি করবেন। প্রতি বছরে যদি 1 লাখে বিক্রি করেন তাইলে তো আপনার ব্যবসাটা বাড়তেছে না। তো আমরা এই জন্য দেখার চেষ্টা করব যে আসলে ব্যবসাটা বাড়তেছে কিনা। তো এই জন্য আমরা এখানে লিখবো কি রেভিনিউ গ্রোথ, আর ই ভি ই এন ই, রেভিনিউ গ্রোথ, রেভিনিউ 1 ইয়ার। এইখানে দেখেন যে রেভিনিউ 1 ইয়ার গ্রোথ, মানে গত বছরের তুলনায় এই বছরে তার রেভিনিউটা কতটুকু বৃদ্ধি পাইছে। তো ইন জেনারেল আমরা তো আশা করি যে অ্যাটলিস্ট সে কি করবে, যেইটা আছে তার চাইতে কিছু বেশি পরিমাণ সে করবে। তো এইটা আপাতত আমরা না দেই, এই ঘরটা রাখলে আমরা দেখব যে ভালো কোম্পানিগুলোর কোনটা রেভিনিউ গ্রোথ বাড়ছে, কোনটার কমছে। এরপরে দেখেন যে প্রতিটা কোম্পানি কি করে ব্যবসাপাতি করে সে কি করে তার জায়গা জমি কিনে তার বাড়ায়। তো এই জন্য আমরা দেখবো যে পি ভাগ বি রেশিও, মানে হচ্ছে যে বুক ভ্যালু, সম্পত্তি তার কেমন আছে, অর্থাৎ একটা বাজার মূল্য যে শেয়ারটা বিক্রি হচ্ছে, যেমন ধরেন যে স্কোয়ারের শেয়ারটা বিক্রি হচ্ছে 220 টাকায়, তো এর বিপরীতে তার সম্পদ আছে কত, 167 টাকা। তো এটা হচ্ছে যে পি ভাই বুক, প্রাইস টু বুক ভ্যালু। তো এইটা আমরা প্রাইস টু বুক ভ্যালুটা আমরা ম্যাক্সিমাম 2 পর্যন্ত দেই, যে আমরা ওই কোম্পানিগুলাই নিব যেগুলো আমাদের 2 পর্যন্ত আছে, অথবা আপনি এটা ফাঁকা রাখতে পারেন দেখানোর জন্য। এরপরে ব্যবসার মধ্যে আরেকটা যে জিনিস হচ্ছে যে আপনি তো বিক্রি তো করলেন, তো আপনার বিক্রির বিপরীতে টাকাটা উঠে আসছে কিনা, না আপনি সম্পূর্ণ বাকি দিয়ে দিয়েছেন। তো এটার জন্য একটা ফর্মুলা হচ্ছে ওসিএফ, মানে হচ্ছে অপারেশনাল ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই প্রকৃতপক্ষে আপনি কত টাকা কি করছেন, বিক্রি করছেন, লাভ করছেন। এই যে অপারেশনাল ক্যাশ ফ্লো ভাগ হচ্ছে নেট ইনকাম। তো এই যে অপারেশনাল ক্যাশ ফ্লো ভাগ নেট ইনকাম, এটা আমরা আশা করি অ্যাটলিস্ট আপনি যদি 100 টাকা বিক্রি করেন, বাংলাদেশে ব্যবসা করলে কিছু বাকি আপনি দিবেন, অন্তত 80 টাকা তো আপনার উঠবে। 100 টাকা বিক্রি করলে 80 টাকা তো ক্যাশ আপনি পাবেন, 20 টাকা না হয় মাঠে থাকলো। এখন এইগুলা দিয়ে যদি আমরা একটু কি করি স্ক্যান দেই, তাহলে দেখবেন যে আমাদের 9টা কোম্পানি আছে। আর এখন আমরা দেখি ওই কোম্পানিগুলো, আমরা ঋণ যেগুলার বেশি আছে ওইরকম কোম্পানি নিব না, যে কোম্পানির ঋণ কম আছে এরকম কোম্পানি নিব। এটারে আমরা বলি যে ডেট টু ইকুইটি রেশিও, তার মানে এখানে আপনি কি ডি ভাগ
এই যে ডি ভাগ ই যদি আপনি লেখেন, ডেট টু ইকুইটি রেশিও আপনার চলে আসবে। তো এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা দেখতে পারবো যে ওই কোম্পানিটা কতটুকু তার কাছে যে মূলধন আছে তার বিপরীতে কত টাকা লোন নিয়ে আসছে। তো এই সমস্ত কিছু দেওয়ার পর আমরা যদি স্ক্যান দিয়ে যাচাই করি, আমরা এখানে টোটাল 9টা কোম্পানি পাচ্ছি। তাহলে প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে আর ও ই, মানে গত 10 বছরে অন অ্যাভারেজে যেই তাদের প্রকৃত অর্থে যেই মূলধনের বিপরীতে সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম করে দিচ্ছে মেরিকো। কত পার্সেন্ট দিচ্ছে? 119%, মানে 1 লাখ টাকায় বলতে পারেন যে 1,19,000 টাকা ইনকাম করে দিচ্ছে। এরপরে গ্রামীণ ফোন দিছে 1 লাখ টাকা, 70,000 টাকা। এরপরে ইউনাইটেড পাওয়ারটা দিছে 28,000 টাকা, বার্জার দিছে 26,000 টাকা। ইবনে সিনা আছে, অলিম্পিক আছে, স্কোয়ার আছে, রেনেটা আছে এবং লাফাজ আছে। তো আমরা এখানে সর্বনিম্ন কত রেখেছিলাম? 15% পর্যন্ত। এইটার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে না, এই কোম্পানিগুলোতে যদি আমরা বিনিয়োগ করি, এগুলা দীর্ঘমেয়াদে গত 10 বছরে ইনকাম করে দিচ্ছে, আগামীতেও দিব, যেহেতু কোম্পানিগুলো বর্তমানে ভালো চলতেছে। আর এখন যদি আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে তার গ্রোথ, প্রতি বছর গ্রোথটা বৃদ্ধি পাইছে কিনা। তো এটার মধ্যে যদি গ্রামীণ ফোনটা আমরা দেখি, শুধু গ্রামীণ ফোনেরই গ্রোথটা মানে বিক্রিটা কমছে, বাকি সবগুলারই কিন্তু বিক্রিটা বাড়ছে। তো গ্রামীণ ফোনের বিক্রিটা কেন কমছে আমরা সবাই জানি, যেহেতু তাদের সাথে সরকারের নানা প্রকার সমস্যা ছিল, তারা প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসা করেছে, ওই জন্যই তাদের গ্রোথটা কিন্তু সেই রকম হয় নাই। এরপরে আমরা দেখার যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে তারা যদি লোন পাতি নিয়ে যে ব্যবসা পাতি করতেছে, এটা সবচেয়ে ভালো করেছে মেরিকো, এরপরে গ্রামীণ ফোন, এরপরে বার্জার পেইন্ট। তার মানে আপনাকে নিজে তো আপনি ভালো কাজ করতে পারতেছেন, আপনি লোন নিলে আপনি তারপরেও রিটার্নটা ভালো আনতে পারতেছেন। আর যেটা ক্যাশ ফ্লোটা যদি আমরা দেখি, ক্যাশ ফ্লোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রেনেটা যেটা আছে, সেটা কি করতে পারতেছে, তারা অ্যাডভান্স টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে। যেমন 100 টাকা বিক্রি করবে, 100 টাকা বিক্রির পরিবর্তে 260 টাকা অগ্রিম তাদের কাছে চলে আসছে, যেহেতু তারা বিভিন্ন কোম্পানিকে ওষুধ তৈরি করে দেয়, তো এই জন্য অ্যাডভান্স মানুষ তাদেরকে পেমেন্ট করে। তো এই জন্য দেখেন যে তাদের যে অপারেশনাল ক্যাশ ফ্লোটা, তাদের যে প্রকৃত আয়, এটা চাইতে 260। এরপরে যদি দেখি গ্রামীণ ফোনটাও আছে, এরপরে আমাদের লাফাজ আছে, এরপরে আমাদের বার্জার পেইন্ট আছে। এটা দ্বারা প্রকৃতপক্ষে এটাই বোঝায় যে একটা কোম্পানি আসলে কি বাকি দিতে হয়, না মানুষ তাকে অগ্রিম টাকা দিয়ে দেয় যে ভাই আমার জিনিসটা লাগবে। অপারেশনাল ক্যাশ ফ্লো যত বেশি, কোম্পানিটা তত গ্রো করতে পারবে, তত ভালো কিছু করতে পারবে, মার্কেটে তার ভ্যালুটা অনেক বেশি। এরপরে যদি আমরা দেখি একটা যে আমরা এবিটা মার্জিন বলে একটা জিনিস পাবো। এবিটা মানে হচ্ছে আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স, ইনকাম, ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। অর্থাৎ ধরেন যে আপনি 100 টাকা বিক্রি করলেন, সরকারের ট্যাক্স আর যদি কোনো ঋণ নেন তার সুদ, এই দুইটা দেওয়ার পূর্বে আপনি কত টাকা লাভ করতে পারছেন। তো এটাতে যদি আমরা দেখি ইউনাইটেড পাওয়ারে, তারা যদি 100 টাকা বিক্রি করে 54 টাকাই তাদের লাভ ট্যাক্সের পূর্বে, এটা থেকে ট্যাক্স দিতে হয়। এরপরে জিপি যদি দেখি 53 টাকা লাভ, মেরিকো যদি দেখি 34 টাকা লাভ। এগুলা নর্মালি আমরা টোটাল কোম্পানিটাকে দেখি যে এই কোম্পানির ব্যবসাটা ভালো চলতেছে কিনা। যদি কোম্পানির ব্যবসা ভালো চলে, কোম্পানি দিন শেষে গ্রো করে, তারা ডিভিডেন্ড দিবে, কোম্পানিটার শেয়ারের দাম বাড়বে। তাইলে এই ওয়েবসাইটটা থেকে আপনি এখানে মোটামুটি আমরা যে দেখলাম 9টা কোম্পানি কিন্তু আমরা বের করতে পারলাম। এখন আপনি আরো যেটা করবেন, এগুলোতে বিনিয়োগ করার আগে প্রতিটার ওয়েবসাইটে যাবেন, তাদের অ্যানুয়াল রিপোর্টগুলো দেখবেন, একটু পড়ে দেখবেন তাদের আর কি কি কোম্পানি আছে, কিভাবে ব্যবসা করে, ডিভিডেন্ড কত দিল। তো এই যে সাধারণ বিষয়টা, এই কয়েকটা জিনিস যাচাই বাছাই করে যদি আপনি বিনিয়োগটা করেন, আশা করি যে আপনি প্রতারিত হবেন না, আপনি ঠকবেন না। এখন আপনি বলবেন যে ভাই ব্যাংকিং সেক্টরের একটাও তো এখানে ছিল না, তো এখানে আমরা কি করব, এখানে আমরা ব্যাংকিং সেক্টরটা নিয়ে নেই। এখন ব্যাংক সেক্টরটা শুধু নেই, যে ব্যাংক সেক্টরের আসলে বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ একটু ভিন্ন হয়, তো এই জন্য আমরা এখন ব্যাংক সেক্টরটা নিলাম। নেওয়ার পরে দেখি যে আমাদের কয়টা ব্যাংক আসে। তো এখান থেকে আমাদের কিছু জিনিস আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর আমরা যেহেতু ব্যাংকের ব্যবসায়ী হচ্ছে অন্য জিনিস, তো এক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি যে ভালো মানের কয়টা ব্যাংক আমাদের জন্য আসে। জাস্ট 1 সেকেন্ড, ব্যাংক। এরপরে এগুলা প্রয়োজনে আমরা একটা একটা কেটে দিচ্ছি, আবার আমরা নিতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা প্রথমেই ফিল্টারে দিচ্ছি। তো এখানে দেখেন আমাদের বাংলাদেশ আছে, ব্যাংক আছে,
এখান থেকে আপনি সেক্টরগুলো চুজ করতে পারবেন। তো এইখানে আমরা ধরলাম যে আর ও ই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, গত 10 বছরে দিচ্ছি, দিয়ে একটা সার্চ দিই, দিয়ে দেখি যে কোন কোম্পানিগুলো আসে। তো এটার মধ্যে না আসার কারণটা আমরা বুঝতেছি না, তা আমরা একটু দেখার চেষ্টা করি। এক্ষেত্রে রিসিট মেট্রিক দিতে পারি, যদি কখনো কাজ না করে আপনি রিসিট মেট্রিকে দিবেন। দিয়ে এখান থেকে আবার দেশটা সিলেক্ট করে নেন, বাংলাদেশ। এখান থেকে সিলেক্ট করেন যে আমরা ব্যাংক। এরপরে যদি আমরা চলে যাই ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসসি দিলেই চলে আসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো এরপরে আমরা ব্যাংক দেওয়ার পরে যদি তল্লাশি দেয়, আমাদের বাংলাদেশে 36টা ব্যাংক আছে। 36টা ব্যাংক শেয়ার বাজারে নিবন্ধিত, ওই যে 5টা যেগুলো একত্রিত হইলো ওগুলা সহ। তো প্রথম ক্যাটাগরি আমরা দিয়ে দিই যে আরওই, গত 10 বছরের আরওই দিয়ে আমরা এখানেও আমরা দেখাই যে কমপক্ষে 15% করে মানুষের টাকা এসে লাভবান করছে এমন ব্যাংকগুলো আসুক। তো দেখেন 36টা থেকে দিলে শুধুমাত্র একটা ব্যাংক পাচ্ছি গত আমরা 10 বছরে, সেটা হচ্ছে যে আমাদের সিটি ব্যাংক। তার মানে এটা আমাদেরকে আর একটু কমাইতে হবে। তো আমরা 14% দিয়ে দেখি যে কি কি পাই। তো 14% যদি দেই, আমরা 4টা ব্যাংক পাচ্ছি, ইবিএল, সিটি ব্যাংক, ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক। তো আমরা এটাকে আরো একটু কম দিয়ে 13%-এ দেই, কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা জানি অর্থনৈতিক অবস্থা ভালো না, কোম্পানিগুলো অন এভারেজে ভালো ব্যবসা করতে পারে নাই। তো এখন গিয়ে আমরা মোটামুটি যদি দেখি যে আমরা পাচ্ছি। আর এখানে আমরা 10 বছরের জায়গায় ধরেন যে আমরা আরও ইটা 5 বছরেরও নিতে পারি। 5 বছরের নিয়ে আমরা এখানে 15% দিলাম, যে গত 5 বছরে 15% করেছে এইরকম ব্যাংক হচ্ছে দুইটা, ইবিএল এবং সিটি ব্যাংক। আর এইটাকে আমরা একটু কমিয়ে দিই, আবার 14%-এ নিয়ে যাই, 14, আর এটাতে থাক আমাদের 13। তো এইভাবে আপনি কিন্তু কিছু কোম্পানি, কিছু ব্যাংকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারলেন। দেখেন, একটা হচ্ছে ইবিএল, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। এখন ব্যাংকের ক্ষেত্রে মনে রাখবেন, ব্যাংকের কাছে যদি ফ্রি টাকা থাকে, মানে যেই ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট বেশি, ওই ব্যাংক বেশি ভালো করবে। তো এটার জন্য এখানে আপনি পাবেন যে নন ইন্টারেস্ট ডিপোজিট, নন ইন্টারেস্ট ডিপোজিট ইন, আমরা এখান থেকে খুঁজবো যে নন ইন্টারেস্ট ডিপোজিট কোন ব্যাংকের বেশি। নন ইন্টারেস্ট বেয়ারিং ডিপোজিট, দেখেন নন ইন্টারেস্ট বেয়ারিং ডিপোজিট মানে হচ্ছে যেটার মধ্যে তাদেরকে সুদ দিতে হয় না। তো এটা যদি আমরা দেখার চেষ্টা করি, সবচেয়ে বেশি পরিমাণ যেইটার থাকবে সেটা হচ্ছে যে আমাদের ননটা যদি আমরা দেখি, সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে আমাদের সিটি ব্যাংকে। তাহলে সিটি ব্যাংকে সবচেয়ে বেশি পরিমাণ কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা আছে, এরপরে আছে আমাদের উত্তরা ব্যাংকে, এরপরে হচ্ছে ইবিএল, এরপরে হচ্ছে ট্রাস্ট ব্যাংক। যেই ব্যাংকের মধ্যে কারেন্ট অ্যাকাউন্টে টাকা বেশি থাকবে, ওইটা তাদের জন্য ফ্রি টাকা, ইন্টারেস্ট তাদেরকে দিতে হয় না। তো আপনি যদি ব্যাংকিং সেক্টরে যদি বিনিয়োগ করতে চান, তাইলে দেখেন এই 4টা ব্যাংকে শেয়ার আপনি কিনতে পারেন, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ইবিএল, ট্রাস্ট ব্যাংক। এরা গত 5 বছরেও আপনাকে ইনকাম করে দিচ্ছে, 10 বছরও ইনকাম করে দিচ্ছে। এইভাবে আপনি কি করতে পারেন, এই যে fiscal.ai, আর আপনার যদি 1 মাস পরে আবার দরকার পড়ে, ইমেল অ্যাড্রেসটা শুধু চেঞ্জ করে নেবেন, করে নিলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আরও 1 মাস ব্যবহার করতে পারবেন। আর আমরা যে কোম্পানিগুলোর কথা বললাম, কোম্পানিগুলা আপনার যদি পছন্দ হয়, আপনি সাথে সাথে শেয়ারটা কিনবেন না, তখন অন্য আমরা ওইগুলার বাংলাদেশের শেয়ার বাজারে গত 1 বছরের সর্বনিম্ন দাম কত ছিল, 200 দিনের অ্যাভারেজ কত, অ্যাভারেজের নিচে আমরা ক্রয় করার চেষ্টা করব। তো একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজার সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্টের জায়গা। আপনি যদি নির্দিষ্ট কোনো ব্যবসা করতেন, সেটা নাও চলতে পারতো, কিন্তু শেয়ার বাজারে আপনি অল্টারনেশন করতে পারেন, যে কোনো সময় এক ব্যবসা থেকে অন্য ব্যবসায় যেতে পারেন। আর যারা চাকরিজীবী আছেন, যে ডিপিএসটা করেন, ছেলের শিক্ষা বীমা করেন, ওইটা না করে আপনি ভালো কোম্পানির কিছু শেয়ার ক্রয় করেন, দেখবেন যে আপনার তার চাইতে দ্বিগুণ পরিমাণ লাভবান কিন্তু আপনি হবেন। কোনো টেনশন থাকবে না, চুরি হওয়ার ভয় নাই, ডাকাতি হওয়ার ভয় নাই, চাঁদাবাজির ভয় নাই। বাংলাদেশে যে অবস্থা, আপনি 10টা বাড়ি থাকলে সরকার বদলাইলে আপনার চাঁদা দিতে দিতে জীবন শেষ, কিন্তু শেয়ার বাজারে থাকলে চাঁদা দিতে কিন্তু হবে না। যদিও এবার নির্বাচনে এনসিপি বা জামাত বলতেছিল যে তারা শেয়ার বাজারে ভালো করবে, বিএনপি বলতেছে ভালো করবে। মনে রাখবেন, দেশের যদি ওভারঅল ব্যবসা বাণিজ্য যদি ভালো না হয়, দীর্ঘমেয়াদে শেয়ার বাজারও কিন্তু অতটা ভালো ফলাফল দিবে না।
কারণ এই যে শুধুমাত্র আপনার কৃত্রিম টাকা পয়সা দিয়ে জুয়া খেলে শেয়ার বাজারকে বেশি দিন ধরে রাখা যায় না, ওইটা নিম্নমুখী হবেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জন্যই আমাদের শেয়ার বাজার রিলেটেড চতুর্থ কোর্স আমরা দ্রুতই নিয়ে আসতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি কিছু বুঝতে পারবেন, নিজে কেন বিনিয়োগ করবেন, কেন শেয়ার বাজারে আসবেন, অথবা কেন শেয়ার বাজারের বাইরে সঞ্চয়পত্র, প্রবাসী বন্ড এগুলাতে বিনিয়োগ করা যায়, ট্রেজারি বন্ড, এটা ছাড়া ডিবেঞ্চার, কল মানি, কোনটাতে কি কাজ, জায়গা জমি রিলেটেডও আমাদের কোর্স আসতেছে। আশা করি আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।